অশরীরী এপিসোড 5। রাত 10টা মানেই অশরীরীর রাত। শুক্রবারের এই অন্ধকার রাতে আপনাদের স্বাগতম। আমি আশা করছি আপনারা ভয় পেয়ে জমে থাকার জন্য প্রস্তুত, কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের 4 কোণ থেকে সংগৃহীত সম্প্রতি ঘটে যাওয়া এমন 4টি সত্য ভৌতিক ঘটনা যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে মনে হবে। আজকের প্রতিটি ঘটনা আমাদের সাহসী ভিউয়ারদের কাটানো, যারা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত কাটিয়ে আজও সেই স্মৃতি নিয়ে কাঁপেন। তাদের কণ্ঠস্বরে এখনও ভয়ের কম্পন শোনা যায়। তারা শপথনামা স্বাক্ষর করে বলেছেন, যা দেখেছেন, যা শুনেছেন, সবই নির্মম সত্য। আজকের তৃতীয় ঘটনাটি হবে একেবারে আলাদা, স্পেশাল। ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি রিড করি, পুরো শরীরে শিরশিরিয়ে ওঠে, ঘাম হয় শীতের ভেতরেও। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তারপর আজকের ভয়। আমাদের সকলের প্রিয় অশরীরী পরিবার, আপনাদের অপুরন্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য এই মাসে আমরা নিয়মিত প্রতিদিন বা একদিন পর ভিডিও দিচ্ছি। কিন্তু আগামী মাস জানুয়ারি 2026 থেকে আমরা ফিরে যাব আমাদের মূল শিডিউলে। আপনাদের চাহিদা অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট 2 থেকে 3 দিন কি বারে ঘটনা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। মুক্তাগাছার জমিদার বাড়ির মধ্যরাতের বিবাহবার্ষিকী এবং কাঁদনের শব্দ। এই সত্যি হাড় হিম করা ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মুক্তাগাছার তরুণ ইতিহাসবিদ এবং ইউটিউবার রাকিবুল হাসান। অসংখ্য ধন্যবাদ রাকিবুলকে তার অসামান্য সাহসের জন্য। ঘটনার সময় 2023 সালের 15ই নভেম্বর, একটি শীতল শনিবার রাত। রাকিবুল এবং তার 3 বন্ধু ফাহিম, সাকিব ও জিয়া একটি ডকুমেন্টারির জন্য মুক্তাগাছার বিখ্যাত আনন্দ ভবন জমিদার বাড়িতে রাত কাটানোর বিশেষ অনুমতি পেয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল রাতের আধারে এই ভবনের আসল চেহারা ক্যামেরাবন্দি করা। রাত 10টা থেকে তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়। প্রথম কয়েক ঘন্টা শান্তই কাটে, শুধু কিছু অদ্ভুত আওয়াজ, দরজার শব্দ। কিন্তু রাত ঠিক 12:30টায় জমিদার বাড়ির কেন্দ্রীয় সেই বিশাল হল ঘরে তারা একসাথে একটি অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তাদের জীবনে চিরস্থায়ী দাগ কেটে দেয়। রাকিবুল তার 4K ক্যামেরা নিয়ে হল ঘরের উত্তর দিকের একটি আয়না রেকর্ড করছিলেন, যখন হঠাৎ আয়নায় তার নিজের পিছনে প্রায় 10-12টি অস্পষ্ট ধূসর মানুষ ছায়া দেখা যায়। কারা যেন নিঃশব্দে চলাফেরা করছে, মাথায় উঁচু পাগড়ি আর ঢিলে ঢালা পোশাক। তারা সবাই হলঘরের মাঝখানে একটি দীর্ঘ অদৃশ্য টেবিলের চারপাশে বসে পড়ে। রাকিবুলের শ্বাস আটকে যায়, সে চিৎকার করতে পারছে না। তার হেডফোনে তখনই ভেসে আসে অতি স্পষ্ট কিন্তু খুব দূরের মতো শোনা একটি কণ্ঠ, বিবাহবার্ষিকীর নৈবেদ্য এখনও অর্পণ করা বাকি। সাথে সাথে পুরো হলঘর জুড়ে এক অদ্ভুত মিষ্টি বিরক্তিকর গন্ধ ভেসে ওঠে, পুরনো ফুল ও পচা মিষ্টির গন্ধ। একই সময় উপরের তলায় রানী মহলে যাওয়া সিঁড়ির কাছে ফাহিম একটা কিছু ধরার চেষ্টা করছিল। সে স্পষ্ট অনুভব করল কেউ তাকে ধীরে স্নেহের সাথে তার হাতটা ধরে টানছে উপরের দিকে। সে তার বন্ধুদের ডাকতে গিয়ে দেখে তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তার সামনে সিঁড়ির মাঝখানে একটি সাদা শাড়ির আঁচল দেখতে পেল, যেটা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। সে পা ফেলতেই শুনতে পেল অস্পষ্ট কান্নার শব্দ, আর সেটা একটা না, অনেকগুলো নারীর কান্না, যেন একসাথে অনেক বউ কাঁদছে। এই কান্নার শব্দটা সে ফোনে রেকর্ডও করেছিল। পরের দিন বিশ্লেষণে দেখা গেছে কমপক্ষে 5-6টি পৃথক নারীর কণ্ঠস্বর একসাথে মিশে আছে, যার মধ্যে একটি অত্যন্ত করুণ শিশুর কান্নাও শোনা যায়। রাত যত গড়ায় তাদের 4 জনেরই শরীরে এক অদ্ভুত ঠান্ডা ভর করে এবং তারা প্রায় একই রকমের কথাবার্তা শুনতে থাকে, যাও, চলে যাও, এটা আমাদের দিন। শেষ চূড়ান্ত আঘাত আসে ভোর 4:44। তারা সবাই একসাথে জমিদার বাড়ির পেছনের সেই পুরনো কুয়োর পাশে দাঁড়িয়ে, যখন কুয়োটা হঠাৎই তীব্র এক আলো বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে ডুবে যাওয়ার শব্দ শোনা যায়। তারা সেদিন সূর্য ওঠার আগেই সেই বাড়ি ত্যাগ করে। রাকিবুলের ক্যামেরার ফুটেজে যা ধরা পড়েছে তা কোনো মানবীয় ব্যাখ্যার বাইরে। আয়নায় চলমান ছায়াগুলো এবং একটি সাদা আঁচল যা ফ্রেমে প্রবেশ করে এবং অদৃশ্য হয়।
স্থানীয় প্রবীণদের কাছে জানা যায় এই বাড়িতে একবার জমিদার পুত্রের বিয়ের রাতে নাকি বর ও কনের বন্ধু-বান্ধব সহ অনেকেই ওই কুয়োয় পড়ে মারা যায় এবং তাদের স্মৃতিতে প্রতি বছর একই রাতে মধ্যরাতের বিবাহ বার্ষিকী হিসেবে পালন করে ওই আত্মারা। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, সিলেটের নীরব নিশির চা বাগান ও যে শ্রমিকরা কখনো ছুটি পায়নি। এই গভীর ও আতঙ্কদায়ক অভিজ্ঞতাটি আমাদের শেয়ার করেছেন সিলেটের রহমতপুর চা বাগানের সাব ম্যানেজার আরিফুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ আরিফুল ভাইকে তার এই অবর্ণনীয় ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরিফুল ভাই সেখানে প্রায় 5 বছর ধরে কাজ করছেন, কিন্তু 2024 সালের জানুয়ারি 20 তারিখ শনিবার ভোর রাতের যে ঘটনা তা তার কর্মজীবন এবং ব্যক্তিজীবনকে আমূল বদলে দিয়েছে। তার বাংলোটি বাগানের একদম গভীরে, পুরনো শ্রমিক কোয়ার্টার এবং একটি পরিত্যক্ত চা প্রক্রিয়াকরণ কারখানার পাশে। সেই রাতটা ছিল অমাবস্যার ঘোর অন্ধকার। রাত ঠিক 2:30টায় আরিফুল ভাই হঠাৎ তীব্র এক ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জেগে দেখেন তার শয়নকক্ষের জানালার বাইরে বাগানের ফাঁকা জায়গায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তারা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নেই। তাদের প্রত্যেকের পিঠে যেন অত্যন্ত ভারী কিছু বহন করার ভঙ্গি, কুঁজো হয়ে হাঁটু ভাঁজ করে। তাদের মুখমণ্ডল একদম অস্পষ্ট, শুধু গাঢ় ছায়া। তারা নড়ছেও না, শুধু দাঁড়িয়ে। ভয়ে আড়ষ্ট আরিফুল ভাই দেখতে থাকেন। ধীরে ধীরে সেই দলে যোগ দিতে শুরু করে আরও ছায়ামূর্তি। তাদের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়ে যায় এবং হঠাৎ নিঃশব্দে তারা সবাই একসাথে হাঁটা শুরু করে সেই একই ভারবাহী ভঙ্গিতে, বাগানের গভীরের দিকে, পুরনো কারখানার দিকে। আরিফুল ভাইয়ের সাহস তখন চরমে। তিনি তার মোবাইল ফোন দিয়ে ভিডিও তুলতে শুরু করেন। তিনি তার বারান্দায় এসে দেখেন শুধু সামনেই নয়, বাগানের চা গাছের সারি ফাঁক করে যতদূর চোখ যায় সেই একই ধরনের অসংখ্য ছায়ামূর্তি একই দিকে যাত্রা করছে। এটি একটি নীরব বিরাট শোভাযাত্রার মতো। সবচেয়ে ভয়ানক ব্যাপার ঘটে যখন তিনি ফোনের দিকে তাকান। লাইভ ভিডিওতে সবকিছু স্বাভাবিক দেখালেও পরের দিন সেই ভিডিওটি প্লেব্যাক করেন, তখন তিনি হতবাক হয়ে যান। ফুটেজে স্পষ্ট দেখা যায় শত শত ঝাপসা কিন্তু স্পষ্ট মানবাকৃতি ছায়া বাগানের ভিতর দিয়ে হাঁটছে এবং তাদের অনেকের হাতে দেখা যায় কোদাল, বড় ঝুড়ি, কাঠের গুঁড়ির মতো জিনিস। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়, ভিডিওর 2 মিনিট 33 সেকেন্ডে একটি ছায়ামূর্তি হঠাৎ ক্যামেরার দিকে ঘুরে দাঁড়ায় এবং তার মুখের জায়গায় শুধু 2টি গভীর কালো গর্ত দেখা যায়, যেন চোখ। তারপর ভিডিওতে তীব্র ইলেকট্রনিক বিকৃতি আসে, ডিজিটাল ডিস্টারবেন্স আসে এবং একটি বিকৃত কর্কশ কণ্ঠ শোনা যায়, বাংলা ও একটি অজানা উপভাষায়। কাজ বাকি, কাজ শেষ নাই, তুমিও আসবে, তুমিও কাজ করবে। পরের দিন তিনি এই ঘটনা 70 বছর বয়সী এক প্রবীণ চা শ্রমিক গঙ্গাচরণ দাকে জানান। দা শুনে তার চোখ ভয়ে বিস্ফারিত হয়। তিনি জানান, ব্রিটিশ আমলে এই বাগানে কলেরা মহামারীতে এক রাতে প্রায় 150 জন শ্রমিক মারা যায়। নিষ্পাপ আত্মা শান্তি পায়, কিন্তু যারা চুক্তি ভঙ্গ করে পালাতে গিয়েছিল বা যাদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের দেহ গোপনে বাগানের নানা জায়গায় পুঁতে দেওয়া হয়। স্থানীয় বিশ্বাস, এই আত্মাগুলো এক শাশ্বত অভিশাপে আবদ্ধ। তাদের কখনো ছুটি মেলে না। তারা প্রতি রাতেই তাদের অসম্পূর্ণ কাজ, অনাদায়ী চা পাতা তোলার কোটা পূরণ করতে বেরোয়। আরিফুল ভাই বলেন, এখনও অনেক রাতে তিনি সেই ভারী পা টানার শব্দ শুনতে পান এবং জানালার বাইরে কখনো কখনো কুয়াশার মধ্যে সেই কুঁজো হয়ে হাঁটার শেডগুলো দেখতে পান। তিনি আর কখনো রাত 2টোর পরে ঘর থেকে বের হননি। সত্যিই অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরী সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা, কক্সবাজারের সমুদ্র বিস্তার হোটেল ও অভিশপ্ত 444 নম্বর সুইট। এই গভীর ও আতঙ্কের অভিজ্ঞতা আমাদের জানিয়েছেন ঢাকার শিক্ষার্থী তানজিনা আহমেদ ও তার পরিবার। অসংখ্য ধন্যবাদ তানজিনা, তার বাবা কামরুল ইসলাম, মা ফারহানা খানম ও ভাই ইয়াসিনকে এই ভয়াল কাহিনী ভাগ করে নেওয়ার জন্য। ঘটনার শুরু 2024 সালের 15ই ফেব্রুয়ারি, একটি শুক্রবার রাত। তানজিনাদের পরিবার কক্সবাজারের একটি আপাতদৃষ্টিতে বিলাসবহুল হোটেল সমুদ্র বিস্তারে 3 রাতের জন্য থাকতে আসেন। চেক ইন করার সময় রিসেপশনিস্ট কিছুটা বিব্রতভাবে বললেন, সাধারণ সি ভিউ রুম না পেয়ে আমরা আপনাদের একটি স্পেশাল সুইট দিচ্ছি, সামনে পুরো সৈকতের ভিউ পাবেন। রুম নম্বর ছিল 444। করিডোরের একদম শেষ প্রান্তে একটি বড় কাঠের দরজা।
প্রথম রাতেই অদ্ভুততা শুরু হয়। রাত 10:30টায় ইয়াসিন সুইটের লিভিং রুমে কার্টুন দেখছিল। সে হঠাৎ চিৎকার করে ওঠে, আপু, ওই বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে। সবাই ছুটে গেলেন, বারান্দা ফাঁকা, কিন্তু বারান্দার রেলিংয়ে ভেজা হাতের ছাপ দেখা গেল, আর নিচে সৈকতে কোনো মানুষ ছিল না। তানজিনার মা ফারহানা খানম রান্নাঘরের সিঙ্কে বাসন মাজতে গিয়ে লক্ষ্য করেন কলের পানির রং প্রথমে স্বচ্ছ, তারপর বাদামি, তারপর একেবারে রক্তের মতো গাঢ় লাল হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য, আবার স্বচ্ছ হয়ে গেল। তিনি ভেবেছিলেন হয়তো পাইপের সমস্যা। দ্বিতীয় রাত অর্থাৎ 16ই ফেব্রুয়ারি রাত 2:22 তানজিনা তার বেডরুমে ঘুমোতে যাওয়ার সময় স্পষ্ট শুনতে পান শয়নকক্ষের সংলগ্ন বাথরুম থেকে কেউ ধীরে সুর করে গান গাইছে, সমুদ্রে আমার বাস, নীল জল আমার শ্বাস, কে নিয়ে যাবে আমাকে এই কংক্রিটের নিঃশ্বাস। গানটা ছিল শিশুসুলভ, কিন্তু সুর ছিল অমানুষিক শীতল। তানজিনা ভয়ে তার বাবাকে ডাকেন। বাবা কামরুল ইসলাম সাহস করে বাথরুমের দরজা খুলতেই দেখা যায় শাওয়ার কার্টেন নিজে থেকে দুলছে, আর মেঝেতে জলের ওপর শিশুর পায়ের ছাপ তৈরি হয়ে বাথরুম থেকে বারান্দার দিকে যাচ্ছে। তারা সিকিউরিটি ডাকেন। দুজন সিকিউরিটি গার্ড এসে সব জায়গা চেক করে বলেন কিছুই তো নেই, কিন্তু তাদের মধ্যে একজন সিনিয়র গার্ড রাশেদ 444 নম্বর সুইট দেখে তার মুখ সাদা হয়ে যায়। সে কিছু বলতে চাইল না। তৃতীয় ও শেষ রাত 17ই ফেব্রুয়ারি। তারা সিদ্ধান্ত নেন কষ্ট করে এই রাতটা কাটিয়ে দেবেন, সকালেই চেক আউট করে চলে যাবেন। রাত 11টা নাগাদ পরিবারের সবাই টিভি দেখছিলেন। হঠাৎ টিভির স্ক্রিন নষ্ট হয়ে গেল এবং সেখানে একটি সাদা কালো নয়েজ প্যাটার্ন দেখা গেল, যার মাঝে ধীরে ধীরে একটি ছবি ভেসে উঠল, হোটেলেরই একটি পুরনো নকশার ছবি, যেখানে 444 নম্বর সুইটের জায়গায় লেখা ছিল সার্ভিস রুম বা স্ট্রেঞ্জার্স কোয়ারেন্টাইন 1947। ছবি মিলিয়ে যাওয়ার পর টিভির ভলিউম নিজে থেকে ফুল হয়ে গেল এবং একটি কর্কশ কণ্ঠ বারবার বলতে লাগল, আমার নাম অনন্যা, আমাকে এখানে রাখা হয়েছে, আমার বাবা মা জাহাজে চড়েছে, তারা ফিরে আসবে না, আপনি আমার নতুন বাবা মা। সবাই আতঙ্কে কক্ষ ত্যাগ করার চেষ্টা করলেন, কিন্তু প্রধান দরজা তালাবদ্ধ, ফোনের নেটওয়ার্ক চলে গেছে। ঠিক তখন বারান্দার কাঁচের স্লাইডিং দরজা নিজে থেকে খুলে গেল এবং প্রবল সমুদ্রের বাতাস ঘরে ঢুকল, যার সাথে মিশেছিল সামুদ্রিক শৈবাল ও পচনের গন্ধ। তানজিনা দেখলেন বারান্দায় একটি অর্ধস্বচ্ছ 10-12 বছর বয়সী মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। তার জামাকাপড় পুরনো ফ্যাশনের, ভেজা, এবং তার হাতে একটি ভাঙা সামুদ্রিক খেলনা জাহাজ। মেয়েটি মুখ নাড়ল, কিন্তু কণ্ঠস্বর শোনা গেল ঘর জুড়ে, চলে যাওয়া নিষেধ, চুক্তি হয়েছে, তোমরা এখন আমার পরিবার, এই সুইট চিরস্থায়ী বাসস্থান। তানজিনার বাবা কামরুল ইসলাম আল্লাহর নাম নিয়ে চিৎকার করলেন। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড রাশেদ এবং হোটেলের ডিউটি ম্যানেজার দরজা ভেঙে ঘরে ঢোকেন। দেখা যায় পরিবারের সবাই জড়সড় হয়ে বসে আছেন এবং তাদের চোখের পুতলি প্রায় লোপ পেয়েছে। তারা সবাই এক দৃষ্টিতে বারান্দার দিকে তাকিয়ে। রাশেদ দ্রুত একটা আরবি মন্ত্র পড়ে তাদের গায়ে পানি ছিটালে তারা স্বাভাবিক হন। পরের দিন ম্যানেজার সত্যতা স্বীকার করে বলেন, ব্রিটিশ আমলে এই হোটেলের জায়গায় ছিল একটি কোয়ারেন্টাইন সেন্টার। 1947 সালে দেশভাগের সময় কলকাতা থেকে জাহাজে করে আসা এক হিন্দু পরিবারের 12 বছর বয়সী মেয়ে অনন্যা বসু কলেরায় আক্রান্ত হয়। তাকে এই কোয়ারেন্টাইন সেন্টারে আলাদা রাখা হয়। তার পরিবার তাকে সুস্থ মনে করে জাহাজে চড়ে বসে, কিন্তু জাহাজ ছাড়ার পরই তার মৃত্যু হয়। তার দেহ সঠিকভাবে শেষকৃত্য ছাড়াই প্রাঙ্গণে পুঁতে দেওয়া হয়। 1990 সালে হোটেল তৈরির সময় সেই সমাধি নড়ে যায়। স্থানীয় কাজের লোকেরা জানায়, সংখ্যার হিসেব মেলাতে গিয়ে দেখা যায় হোটেলের আসল রুম নম্বর 444 নেই, সেটি 443-এর পরেই 445। কিন্তু নির্মাণের সময় ভুলবশত একটি অতিরিক্ত রুম তৈরি হয়ে যায়। সেটি হলো 444, যা সরাসরি সেই পুরনো কবরের উপর দাঁড়িয়ে আছে। সেই থেকে ওই রুমে নিয়মিত ঘটনা ঘটে। হোটেল এটি গোপন রাখে এবং শুধুমাত্র অবগত অতিথিদেরকেই সেখানে রাখে যখন অন্য সব রুম পূর্ণ থাকে। তানজিনারা ছিলেন সেই অভাগাদের মধ্যে। ম্যানেজার তাদের সমস্ত টাকা ফেরত দেন এবং চুক্তির শর্তে এই গল্প না বলতে অনুরোধ করেন, কিন্তু বিবেকের তাড়নায় তারা তা আমাদের কাছে পাঠিয়েছেন। তানজিনার ফোনে সেই টিভির ভিডিও এবং ইভিপি রেকর্ডিং আজও আছে, যেখানে শিশু কণ্ঠ স্পষ্ট শোনা যায়। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা।
আপনিও পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আমাদের আজকের শেষ ঘটনার স্থান দিনাজপুর সরকারি কলেজ। শুরু করছি আজকের চতুর্থ ও শেষ ঘটনা। চতুর্থ ঘটনা, দিনাজপুর সরকারি কলেজের অনন্ত পাঠাগার ও অদৃশ্য ছাত্র সমাবেশ। এই ক্যাম্পাস ভিত্তিক দীর্ঘতম ও সবচেয়ে বিস্তৃত ভৌতিক অভিজ্ঞতাটি আমাদের পাঠিয়েছেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্র, বর্তমানে একজন ব্যাংক কর্মকর্তা সজীব সরকার। অসংখ্য ধন্যবাদ সজীব ভাইকে তার এই বহু বছর লুকিয়ে রাখা স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনার সময় 2022 সাল, কিন্তু সজীব ভাইয়ের দাবি এই ঘটনা একক কোনো রাতের নয়, বরং একটি ক্রমাগত চলমান অভিশাপের অংশ, যা 2018, 2020 এবং সম্প্রতি 2024 সালেও নতুন শিক্ষার্থীদের সাথে পুনরাবৃত্তি হয়েছে। সজীব ভাই তখন কলেজের শেষ বর্ষের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনাল অনার্স পরীক্ষার চাপে তিনি এবং তার দুই বন্ধু আশিক ও রিয়াদ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুরনো কেন্দ্রীয় লাইব্রেরিতে রাত জেগে পড়ার বিরল অনুমতি পান। লাইব্রেরিটি একটি বিশাল দ্বিতল ভবন, নিচতলায় সাধারণ পাঠক কক্ষ এবং ওপরের তলায় আর্কাইভ ও রেফারেন্স বিভাগ, যাকে সবাই অনন্ত পাঠাগার নামে ডাকে, কারণ সেখানে ব্রিটিশ আমলের হাতে লেখা বই, 1850 সালের জমিদারি দলিল এবং 1971 সালের পূর্ববর্তী সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র রয়েছে। প্রথম রাত, 17 অক্টোবর 2022। সব কিছু শান্তিপূর্ণ কাটে, শুধু মাঝে মাঝে বই পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়, যাকে তারা প্রথমে ইঁদুরের কাজ ভেবে উপেক্ষা করে। দ্বিতীয় রাত, 18 অক্টোবর রাত 11:45। আশিক ওপরের তলায় একটি নির্দিষ্ট বই খুঁজতে গিয়ে ফিরে এসে ভয়েতে কাঁপতে থাকে। সে বলল সে উপরের আর্কাইভ রুমের শেষ সারির তাকের কাছে গিয়েছিল, যখন সে স্পষ্ট অনুভব করল কেউ তার পিছনে নিঃশ্বাস ফেলছে এবং তার গায়ের লোম সোজা হয়ে গেল। সে ফিরে তাকাতেই দেখল পুরো আর্কাইভ রুম জুড়ে প্রতিটি টেবিলে অস্পষ্ট মানবাকৃতির ছায়া বসে আছে, যেন পড়াশোনা করছে। তাদের সামনে বই খোলা, কিন্তু পাতা নড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রুমের শেষ প্রান্তে একজন লাইব্রেরিয়ানের ডেস্কে একটি ছায়া বসেছিল এবং সে মাথা তুলে সরাসরি আশিকের দিকে তাকিয়েছিল। আশিক দৌড়ে নিচে চলে আসে। তৃতীয় ও ভয়াবহ রাত, 19 অক্টোবর 2022। এই রাতটি তাদের জীবনে চিরকালের জন্য দাগ কেটে যায়। রাত 12:30। তারা তিনজন নিচতলায় পড়ছিল। হঠাৎ ওপরের তলা থেকে জোরালো বইয়ের পাতা উল্টানোর শব্দ ভেসে আসে, যেন একসাথে শতাধিক বই খুলে পড়া শুরু হয়েছে। সাথে মিশে আছে ফিসফিস আওয়াজ, পুরনো বাংলা ও ইংরেজি উচ্চারণে পাঠ চর্চার শব্দ। শব্দ এতটাই স্পষ্ট যে রিয়াদ রেকর্ডিং শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় একসাথে ওপরে যাবে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে তারা দেখে আর্কাইভ রুমের কাঁচের দরজার ভিতর থেকে একটি নরম হলুদ আলো বিকীর্ণ হচ্ছে, যেন অনেকগুলি হারিকেন লম্প জ্বলছে। দরজার ফাঁক দিয়ে তারা যা দেখেছে তা তাদের বাক রুদ্ধ করে দেয়। পুরো বিশাল আর্কাইভ রুমটি প্রায় 50-60টি অস্পষ্ট কিন্তু স্পষ্ট পোশাক পরিহিত ছায়ামূর্তিতে পূর্ণ। কেউ লম্বা কোট পরে, কেউ ঢিলা পাঞ্জাবি, কেউ স্কুল ইউনিফর্ম মতো পোশাকে আছে। সবার সামনে বই খোলা। একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ব্ল্যাকবোর্ডের মতো কিছু আগে, যেন লেকচার দিচ্ছে, এবং সবাই একসাথে মাথা নাড়ছে, নোট নিচ্ছে। এটি একটি পূর্ণাঙ্গ নিঃশব্দ শ্রেণীকক্ষ। হঠাৎ যে ছায়ামূর্তিটি লেকচার দিচ্ছিল সে হঠাৎ থেমে যায় এবং ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সোজা দরজার দিকে, অর্থাৎ সজীবদের দিকে তাকায়। তার মুখ নেই, শুধু একটি গাঢ় ছায়া, কিন্তু তারা অনুভব করল যে সেটি দেখছে। সঙ্গে সঙ্গে রুমের সমস্ত ছায়ামূর্তি একসাথে তাদের দিকে মাথা ঘুরিয়ে দেয়। শতাধিক খালি অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। ভয়ে তারা নিচে দৌড় দেয়, কিন্তু নিচের পাঠককক্ষেও তখন পরিবর্তন ঘটে গেছে। প্রতিটি ডেস্কে এখন একটি করে ছায়ামূর্তি বসে আছে। লাইব্রেরির সমস্ত আলো নিভে গেছে, শুধু রাস্তার বাতির আলো আসছে। তারা প্রধান দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা তালাবদ্ধ। তাদের পিছনে সিঁড়ি বেয়ে ধীরে ভারী পায়ের শব্দ নিচে নামছে। শব্দ একজনের নয়, অনেকের। একটি সম্পূর্ণ দল সিঁড়ি বেয়ে নিচে নামছে। তারা শেষ পর্যন্ত লাইব্রেরিয়ানের কক্ষে লুকিয়ে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে দরজায় আঘাতের শব্দ শোনা যায়। না, আঘাত নয়, বই দিয়ে ধীরে শৃঙ্খলিতভাবে দরজায় টোকা দেওয়ার শব্দ। টক 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 টক, যেন কোনো কোড। সজীব তার ফোনের টর্চ জ্বালিয়ে রুমটার চারদিক দেখতে লাগলো। রুমের একটি কোণে একটি পুরনো আয়না ছিল।
আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু তার পিছনে লাইব্রেরিয়ানের চেয়ারে একটি ছায়া মূর্তি বসে আছে, যার হাতে একটি দীর্ঘ ফিতি খাতা, এবং সে যেন খাতায় কিছু লিখছে। আয়নার মধ্যে সেই ছায়ামূর্তিটি মুখ তুলে সজীবের দিকে তাকালো, এবং আয়নায় তার মুখের জায়গায় হঠাৎ একটি বিষণ্ণ তরুণ মুখ দেখা গেল, যে খানিকক্ষণ তাকিয়ে থেকে আবার লেখায় মন দিল। ভোর 4:44 সমস্ত শব্দ একবারে বন্ধ হয়ে গেল, নীরবতা নেমে এলো। তারা সাহস করে দরজা খুলে দেখল লাইব্রেরি সম্পূর্ণ স্বাভাবিক, বইগুলো সঠিক জায়গায়, আলো জ্বলছে। কিন্তু যখন তারা বেরোচ্ছিল, সজীব লক্ষ্য করল নিচের পাঠককক্ষের একটি টেবিলে একটি খোলা বই পড়ে আছে, যেটা আগে ছিল না। বইটি ছিল 1942 সালের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাষণ সংগ্রহ। বইটি খোলা ছিল একটি বিশেষ পৃষ্ঠায়, যেখানে একটি লাইন পেন্সিল দিয়ে দাগানো: শিক্ষা কখনো বৃথা যায় না, এমনকি মৃত্যুর পরেও না। 2024 সালে কলেজের দুজন প্রথম বর্ষের ছাত্র, যারা এই গল্প জেনে শুনে অ্যাডভেঞ্চার করতে গিয়েছিল, তারা এক রাতের জন্য লাইব্রেরিতে আটকা পড়ে যায়। তাদের ফোনে ধরা পড়েছে অস্পষ্ট ছায়ার ভিডিও এবং সেই একই ফিসফিস শব্দ। তাদের একজন এখনও মানসিক চিকিৎসা নিচ্ছেন। এখানেই শেষ হলো আজকের অশরীরীর এপিসোড 5-এর 4টি মর্মস্পর্শী ভৌতিক ঘটনা। ঘটনাগুলো শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি আপনার বা আপনার পরিচিত কারোর এরকম কোনো সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আমাদের কাছে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে শোনা যাবে আপনার ঘটনা, আমি আপনাদের নাম উল্লেখ করব। ভুলে যাবেন না, রাত 10টা মানেই অশরীরীর রাত। ভালোবাসা আর শুভকামনা রইল। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো হাড় হিম করা সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।